শ্যামাচরণ লাহিড়ী তথা আমাদের এই লাহিড়ী বাবা যে নামে পরিচিত এখানে, তার নামে হচ্ছে এই আশ্রম। আমরা এখন আছি ব্যান্ডেল স্টেশনে। তো এখন যাচ্ছি হচ্ছে আধারালয় তথা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বাবার আশ্রমে। সেই আশ্রমে আমরা যাব। তো এখান থেকে অনেক টোটো বা অটো করে আপনি যেতে পারেন। রিজার্ভে নেবে 100 টাকা, আর যদি আপনি শেয়ারে যান তাহলে 20 টাকা মাথা পিছু। ওখানে আছে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর স্থাপত্য এবং সর্বধর্ম সমন্বয়ের একটা খুব সুন্দর মেলবন্ধন। তার অবদানটা কি, তার যে মানে লোকে তাকে কেন মনে রেখেছে, সেটা একটা খুব অদ্ভুত ব্যাপার এবং তার অবদান সত্যিই আছে, যেটা বলতেই হবে। সেটা হলো তিনি মহাবতার বাবাজির শিষ্য ছিলেন এবং মহাবতার বাবাজি তাকে 1961 সালে নির্বাচন করেছিলেন যাতে করে তিনি যোগ ক্রিয়ার বিজ্ঞানসম্মত উপায় তিনি প্রচার করতে পারেন। কারণ তিনি যে শাস্ত্র অধ্যয়ন করে তিনি যেটা জানতে পেরেছিলেন যে প্রত্যেকটা বিষয় শিখতে গেলে যেমন একটা থিওরি, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল প্রয়োজন। তো আমাদের সেরকম একটা জীবনেও যে শাস্ত্র জ্ঞানের সঙ্গে সঙ্গে যোগ সাধনার কিন্তু এটা খুবই প্রয়োজন, কারণ তবেই গিয়ে আধ্যাত্মিকতাকে খুব সুন্দরভাবে অভিজ্ঞতা করা যায়। তো সেই উদ্দেশ্যে তিনি প্রচার করেছিলেন, বিভিন্ন শিষ্যদেরকে দীক্ষা দিয়েছিলেন। এইখানে এসে আমরা দাঁড়ালাম এবং তার পাশেই ডান দিকে আছে এরকম কিছু খাবারের দোকান, যেখানে আপনি চাইলে কিছু খেয়ে নিতে পারেন, যেমন কচুরি, পরোটা, রুটি ইত্যাদি, এবং কিছু ড্রাই ফ্রুটও পেতে পারেন। আর এই যে আমবাগানের জায়গাগুলো দেখছেন ফাঁকা, এগুলো হচ্ছে কিন্তু আপনি বুক করে পিকনিক করতে পারেন। এগুলো পিকনিক স্পট, আপনি পরিবার বন্ধুবান্ধব নিয়ে এখানে চলে আসতে পারেন। এই হলো প্রবেশ আধারালয়, শ্রী বিষ্ণু মোক্ষধাম লাহিড়ী বাবার আশ্রম। এই গেটে পৌঁছে গেছি আমরা এখন। লাহিড়ী বাবার আশ্রমে এই যে সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য, এ দেখার মতো। প্রতিটা জায়গা একদম সাজানো গোছানো। গেট থেকে একদম ঢুকেই এই ডান দিকে এখানে একটা সুন্দর এটা ফোয়ারা আছে, তার পিছনে এই যে শিব মূর্তি আছে একটা সুন্দর। আর পুরো বাগানগুলো নেট দিয়ে ঘেরা আছে। আর এই গোলাপ ফুলের বাগান, বড় বড় গোলাপ ফুলের গাছ, হ্যাঁ সুন্দর, দারুণ লাগছে দেখতে। আর রাত্রিবেলায় এই বোর্ডগুলোতে যে এলইডি যখন জ্বলবে খুব সুন্দর লাগবে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু, প্রচন্ড সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও গোলাপের বাগান আছে। সেই সময়ে তিনি যুক্তাগিরি মহারাজ তিনি ছিলেন তার শিষ্য, এবং পরমহংস যোগীনন্দ মহারাজের কাছ থেকে জানা যায় তার লেখা যে বই একটা, সেটা হচ্ছে গিয়ে অটোবায়োগ্রাফি অফ এ যোগী। সেখান থেকে তিনি পাশ্চাত্যের এই আমাদের যে লাহিড়ী বাবা তিনি প্রচার পেয়েছিলেন। পেখমগুলোকে মানে পালকগুলোকে ফুলিয়ে রেখেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর তার সঙ্গে এখানে প্রত্যেকটা জায়গাতে আছে এরকম সুন্দর সুন্দর স্থাপত্য। এই হলো জগদ্ধাত্রী মন্দির। জগদ্ধাত্রী এখন উল্টো দিকে এই বিল্ডিং এ গেছেন মাকে নিয়ে, একটু আগে আমরা দেখলাম। আর এটা বিষ্ণু মোক্ষ ধাম। এখানেও সুন্দর ফোয়ারার মতো জায়গা করা আছে। কোথায়? আর এখানে জুতো খুলে রাখতে হবে, এই যে জুতো খুলে রাখার জায়গা। নাম্বারটা ঠিক করে রাখবেন, 2 টাকা করে নেওয়া হয়। এইখানে কিছু ইনফরমেশন আছে, আমরা সেটাকে দেখে নিচ্ছি। ভোগের কুপন, কখন থেকে কখন দেওয়া হয়, কি কি থাকে, দাম কত, কোথায় পাবো। একটা জিনিস যে গাছপালার প্রাচুর্য কিন্তু অনেক,
মানে আমরা যখন আসছিলাম স্টেশন থেকে তখন প্রচন্ড মানে রোদ গরম লাগছিল, সেটা এখানে এসে একদম পুরো ঠিক হয়ে গেল। মানে এত সুন্দর ঠান্ডা ছায়া। এই দেখুন সুন্দর সুন্দর মূর্তি, ছোট ছোট মডেল, এখানে বাচ্চাদের জন্য দোলনা, ওদিকটাতে সিস, ওই দিকটাতে আছে সিস, আর এই একটা আছে স্লিপার। আর ওই যে সামনে দেখছেন ওটা হচ্ছে গেস্ট হাউস, থাকার জায়গা। তো এখানে একদিনের জন্য থাকা এবং খাওয়া নিয়ে 1200 টাকা নেওয়া হয়, নন এসি। গেস্ট হাউসের উল্টো দিকেই আছে এরকম নান্দনিক সব মূর্তি দিয়ে সাজানো এবং বসার জায়গা। এখানে সে কোণারকের সূর্য মন্দিরের যে চক্রটা দেখতে পাচ্ছেন সেরকম একটা আদলে করা আছে। গাছপালা তো প্রচুর আছে, আমি আগেও বললাম, ভ্যারাইটিস, বিভিন্ন রকমের গাছপালা আছে এখানে, যার জন্য একটা ছায়া ঠান্ডা ঠান্ডা ভাব। আর ঠিক ওই যে সামনে দেখছেন ওইটা, ওই যে মূর্তি আছে যেটা সাদা রঙের, ওখানে গেলে অফিসে কুপন পাওয়া যায় ভোগের জন্য। তো আমরা এখন ওখানেই যাব, চলুন। এই যে এইটা হচ্ছে কুপন কাটার জন্য অফিস। সুন্দর মূর্তি আছে এখানে, দারুণ দারুণ। বিভিন্ন রকমের মূর্তি আছে, শ্রী রাধা কৃষ্ণের মূর্তি, এই দেখুন। তারপর আছে ডান দিকে মূল মন্দিরে যাওয়ার রাস্তা। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সাদা রঙের, ওটা হচ্ছে মূল মন্দির। এখানে দোলের সময় কিন্তু একটা দারুণ অনুষ্ঠান হয়, ওই যে দেখতে পাচ্ছেন মুক্ত মঞ্চ। মানে এখানে একটা ইউনিক কনসেপ্ট আছে, যেটা হলো মুখোমুখি দুটো স্টেজ হয়, এই মুক্ত মঞ্চ হয় আর সামনের জায়গাটা যেটা আছে ওখানে একটা স্টেজ বানানো হয়। মানে সাইমলটেনিয়াসলি অল্টারনেট করে করে একটার পর একটা অনুষ্ঠান চলতে। ওই মুক্ত মঞ্চটা এবার সরাসরি দেখা যাচ্ছে মন্দিরের কাছ থেকে। শুনুন একবার কত সুন্দর দেখতে লাগছে শুধু। এই সেই কৃষ্ণ সারথি আর অর্জুনের রথ, এক দারুণ সুন্দর দৃশ্য। ওম গণ গণপতয়ে নমঃ। ওম গণ গণপতয়ে নমঃ। ওম গণ গণপতয়ে নমঃ। ওম গণ গণপতয়ে নমঃ। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। शुक्लाम्बरधरं विष्णुं সেই থেকে তিনি এখানে অনেক বিখ্যাত কাজ করেছিলেন। এবং সবথেকে আশ্চর্য ঘটনা হলো কি, যে তিনি অন্যান্য ধর্মগুরুদের মতো কিন্তু মন্দিরে বা মঠে তিনি থাকতেন না, তিনি থাকতেন বারাণসীতে তাদের পরিবারের সঙ্গে। এবং তিনি পরিবারের মধ্যে থেকেই এবং জীবনে তিনি চাকরিও করেছেন। ব্রিটিশ আমলে তিনি চাকরি করেছিলেন সামরিক বিভাগের একজন হিসাবরক্ষক হিসেবে। তারপরেও তিনি কিন্তু এই মানুষের স্বার্থের জন্য এই যোগ ক্রিয়া বিজ্ঞানসম্মতভাবে তিনি প্রচার করে গেছিলেন। তো সত্যি তার অবদান কিন্তু অনেকটাই, এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই আশ্রম বানানো। এবং আমরা যে মন্দিরটাতে গেছিলাম এখনই, সেই মন্দিরটা বানানো। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর গাছপালা। মানে আপনি যদি প্রখর গ্রীষ্মেও আসেন তাহলে কিন্তু আমার এখানে কোনো গরম অনুভূত হবে না। এই একটা খুব আশ্চর্য, সত্যি এখানে এসে খুব ভালো লাগলো। টাটা লাগিয়ে দে তোরা, চোখ খাবি চোখ।
মন্দিরের ডান দিকে আছে রামের মন্দির। জয় শ্রীরাম, একদম রাম, লক্ষ্মণ এবং সীতা। আচ্ছা, এখান থেকে হচ্ছে মোবাইলে ছবি তোলা নিষেধ, তো আমি ভিতরটাকে আমি দেখাতে পারবো না, এখানে শেষ করছি। জলে পা ধুয়ে চলে যাওয়া। আমরা সবাই জানি যে যোগীরাজ বলেই লাহিড়ী বাবাকে পরিচিত। মানে আর কোনো সাধককে এইভাবে যোগীরাজ বলা হতো কিনা জানি না। এবং আমরা অনেকেই হয়তো তার সম্বন্ধে জানতে পারবো উনি কর্মজীবন থেকেই বড় সাধক ছিলেন। যেই সময় আমরা কর্ম করে সাধনার দিকে হয়তো সকলে মন দিতে পারি না, হয়তো কাজের ফাঁকে আমরা অনেক গুরুরাই বলে থাকে কাজের ফাঁকে ফাঁকে তোমরা গুরুমন্ত্র জপ করবে, আর প্রত্যেকেই সে বলে মহারাজ আমার তো এত কাজের চাপ আমি গুরুমন্ত্র জপ করার সুযোগ পাই না। কিন্তু অদ্ভুত ব্যাপার, লাহিড়ী বাবা এই কর্মজীবনেই বিরাট সাধক ছিলেন। তার দু একটা ঘটনা বোধহয় আমরা ছোটোখাটো জানি। সে সূক্ষ্মদেহে কর্মজীবনেই সে সূক্ষ্মদেহে বিচরণ করতে পারতেন এবং সারা পৃথিবীর খবর তার কাছে থাকত। ভিতরে এখানে কিছু স্টল আছে, আপনি চাইলে এখানে কিছু কিনে নিতে পারেন। কর্মজীবনে তারপরে উনি কর্মজীবন শেষ করে সাধন ক্ষেত্রে এসেছেন এবং যোগের প্রচার করেছেন বিরাটভাবে। স্বামী বিবেকানন্দ বিরাট যোগী ছিলেন, কিন্তু যোগের প্রচারক ছিলেন না, যেটা কিনা ইদানিংকালে রামদেব বাবাকে দেখা যায়। আমরা রামদেব বাবা সম্বন্ধে ভাবি বোধহয় বিরাট যোগী টাইপের, অনেক সেই প্রাণায়াম কিছু। এর থেকে শতগুণে বিবেকানন্দ যোগী ছিলেন, শতগুণে। উনি প্রচার করেননি, কারণ উনি যোগ প্রচারের জন্য বোধহয় আসেননি। উনি এসেছিলেন ভারতীয় সনাতন ধর্মকে পৃথিবীর বুকে স্থায়ী করবার জন্য। ওই বিবেকানন্দ স্থায়ী করে গেছেন বলে এখনও সনাতন ধর্ম আছে এবং আগামী 100 বছর থাকবে, শুধু বিবেকানন্দের জন্য। উনি এতখানি খুঁটি গেড়ে দিয়ে গেছেন। কারণ আমরা শুনেছি তো, ভিত শক্ত না হলে সেখানে তো ইমারত করা যায় না। আজকে সনাতন ধর্মটা বেঁচে আছে যদি বলি, চৈতন্যদেব এসেছিলেন, সে পথ দেখিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু পৃথিবীর বুকে সনাতন ধর্মকে কতখানি করতে হয়, শক্তিশালী করতে হয়, সেটা বিবেকানন্দ করে গেছে। বিবেকানন্দ একটা ভাব তার বক্তব্যে বারবার বলেছে যে আমাদের হতে হবে সিংহের মতো শক্তিশালী। লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটা নিদর্শন দেখা যায়, যেটা হচ্ছে এখানে একটা ইসলাম ধর্মের যে মক্কা মদিনা এগুলোর ছবি আছে, এখানে উপাসনালয়, তারা আসলে এখানে উপাসনা করতে পারবেন। এবং সেই সঙ্গে ঠিক এর বাঁ পাশেই ওইখানটাতে দেখুন, মানে খ্রিস্টান যিশু এবং মেরি মাতা তাদের যে মূর্তি সেটা দেওয়া আছে, এখানে আসুন আমরা দেখাই। মানে সর্বধর্ম সমন্বয়ের একটা সুন্দর নিদর্শন, তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর স্থাপত্য। ভোগ খাওয়ার জায়গাটা হচ্ছে ওই গেট থেকে কিন্তু বেরিয়ে আসার পর একটু ডান দিকে এসে এইটা ভোগ বন্টন কেন্দ্র। এই যে হাত ধোয়ার জায়গা আছে, এখানেই হাত ধোয়ার জায়গা আছে। এটা রন্ধনশালা, আর এখানে হচ্ছে গিয়ে ভোগ খাওয়ার জায়গা।
আইটেম আছে ডাল ভাত, পাঁপড় ভাজা, চাটনি, আলু পটল আর শেষ পাতে পায়েস।